আপনারা জেনেছেন যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, অর্থাৎ সারা দেশে মোবাইল পিছনে ৬,৫৩১ জন শিক্ষক তাদের নিয়োগটাকে আপনি বলতে পারেন তাদের সমস্ত নিয়োগের কমপ্লিট হয়েছিল, শুধুমাত্র তাদের যোগদান করাটা বাকি ছিল। মোবাইল পিছনে ফেলায় ওই পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫৪ জন ব্যক্তি শুধুমাত্র কোটা পুনর্বিন্যাস কিংবা বিন্যাসের বিষয়টাকে সামনে নিয়ে এসে হাইকোর্টের রেজিস্ট্রেশন দায়ের করে। চূড়ান্ত বিবেচনায় হাইকোর্ট বিভাগ আলটিমেটলি এই ৬,৫৩১ জন তাদের যে ফলাফল এবং উত্তীর্ণ শিক্ষক, নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তাদের নিয়োগটাকে বাতিল করে একটা অবজারভেশন দেয়। সেটা হচ্ছে ২০২৪ সালের পরিপত্র অনুযায়ী কোটার ভিত্তিতে পুনরায় তাদের ফলাফল প্রকাশ করে। তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে প্রাথমিক এবং গণশিক্ষা অধ্যক্ষ এবং সংযুক্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি লিভ পিটিশন আমরা সুপ্রিম কোর্টে আবেদন করি। যারা সালাউদ্দিন দোলন বাংলাদেশের চাকরি সংক্রান্ত আমাদের মুনতাসির আহমেদ সাহেব ছিলেন। আমি ছিলাম। সবচেয়ে বড় কথা যে সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, অ্যাপিয়ার করেছেন। আমাদের সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার জবেরুদ্দিন সরকার, ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন এবং ব্যারিস্টার স্যার মোহাম্মদ ফজলুর রহমান সাহেবও আমাদের পক্ষে ছিলেন। আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে ২০১৯ সালে যে নিয়োগের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে। সুতরাং যেহেতু এই নিয়োগটা একটি চলমান প্রক্রিয়া, সুতরাং তারা এই বিধিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে ৬,৫৩১ সরকারি শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে ২০২৪ সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে, দেখেন আপনারা নিশ্চয়ই জানেন, যখন আপিল বিভাগ কোনো মামলায় লিভ গ্রান্ট করে তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়ে কিন্তু লিভ গ্রান্ট করেছে। এবং যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা আর আপনি যে কথাটি বললেন, আপিল যখন শুনানি হবে, লিভ গ্রান্টের শুনানি হবে, তখন যে বিষয়গুলো আসবে আমরা মনে হয় সেই বিষয়ে যারা সালাউদ্দিন দোলন আমাদের লিভ লয়ার একজন বিচারপতি তিনি বলেছেন যে যারা হাইকোর্টে ভাঙচুর করেছে ওই সময় হাইকোর্টের অরাজয় থাকতে বলেছে, তাদের ব্যাপারে তাদেরকে খুঁজে খুঁজে দেখতে বলেছে কারা এটা, আর এই ১৫৪ জনের ব্যাপারে কি সিদ্ধান্ত? এখানে একটি কথা আমরা বলে রাখি, আদালত যে কথাটি বলেছেন ঠিকই বলেছেন। আমরা বিশেষ করে যে কোনো মানুষের কাছ থেকে অত্যন্ত সহনশীল আচরণ আশা করি। আদালতের একটি আদেশ কিংবা রায় কারো পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে, কিন্তু আইনের তার তো ফোরাম আছে। সুতরাং আইনে যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ অভিযোগ করেছে, তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে। সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করবো যেন এই ধরনের কোনো ঘটনা যদি না ঘটে, কেউ যদি কোনো ঘটিয়ে থাকেন তাহলে সেই বিষয়টাই আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করবো তদন্ত। বাংলাদেশের বিচার বিভাগে কেন গত কিছুদিন ধরে আমরা আপনাদের বলছিলাম যে পলিটিক্যাল কনসিডারেশনের বিচারগুলো হয়েছে, 27 ইস্যু করেছি, ইলেকশন কমিশন করেছি, সাহেব আমরা বলেছি আমরা
আজকে আপনারা যেটা খেয়াল করবেন, সাংবাদিকদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আমরা যে আশাবাদের কথা বলছি, আজকে তার বাস্তবায়ন দেখতে পেয়েছি। কীভাবে দেখতে পেয়েছেন? এদের নিয়োগ প্রক্রিয়া হয়েছিল বিগত সরকারের সময়। সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়, সব সময় না, যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে এবং তাদের চাকরিগুলো দিয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালতের স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের রায়ের ভিত্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আপনাদের সাংবাদিকদের ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য বলছি যে এদের সবার নিয়োগ হয়েছিল, এদের সবার নিয়োগ কনফিডেন্ট হয়েছিল আগের সরকারের সময়। কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয়। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 বিসিএস এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সে একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুরোধ থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকার এমন নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেন। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছে। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা, শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনে যে দিনগুলো আসবে অবশ্যই বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর সো ফার দিস পার্টিকুলার কেস ইজ কনসার্ন, আমার ছোটো ভাই কাবুল সাহেব সব বলেছেন একটা জিনিস, এখানে 6,500-এর মধ্যে 4,000 মেয়ে, যাদের অনেকেই এতটাই অমানবিক আচরণের শিকার হয়েছিলেন যে তাদের বিয়ে ঠিক হয়েছিল, শুনতে পেরেছে যে হাইকোর্ট ডিভিশনের মামলায় তাদের হেরে গিয়েছে, তাদের চাকরি হবে না, তাদের বিয়েটা পর্যন্ত ভেঙে গেছে। তো এই যে একটা অমানবিক বিষয়, এগুলো আমরা কোর্টের সামনে বলিনি, সাংবাদিকদের সামনে বলছি। বাংলাদেশের যে নতুন পরিবর্তিত বাংলাদেশ চাই, সেখানে সাংবাদিকরা এগুলো সব মানুষের কাছে পৌঁছে দিলে মানুষের যে মাইন্ডসেট, সেই পরিবর্তনটা হওয়া দরকার। সুতরাং এক একটি মামলায় আমরা এক একটি মাইল ফলো অতিক্রম করছি। এক একটি মামলায় বাংলাদেশের বিচার বিভাগ 5ই আগস্টের পর থেকে এক একটা স্ট্যান্ডার্ড সেট করছে। এই স্ট্যান্ডার্ড কন্টিনিউ করতে হলে আমাদের আইনজীবীদের সহযোগিতা লাগবে, ইঞ্জিনিয়ারদের সহযোগিতা লাগবে, সর্বোপরি সাংবাদিকদের সহযোগিতা লাগবে। সাংবাদিকরা নির্লজ্জভাবে আগে চোখ বন্ধ করে বেআইনি কাজ করতে কেউ অতি ক্ষুদ্র কয়েকজন সাংবাদিক, সবাই না, অতি সামান্য কয়েকজন সাংবাদিক যেভাবে নির্যাতন করেছে, সেটা যেন আর বাংলাদেশে না হয়। এই বিচার বিভাগের মানে এই বিচার বিভাগের যদি স্বাভাবিক ন্যায় বিচারে গতিটা চান, এই রোলটা আপনাদের প্লে করতে হবে। অনুগ্রহপূর্বক আপনারা কখনো এই রোল থেকে সরে যান না, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন, এই যে ন্যায় বিচার হচ্ছে এটাকে আপনারা প্রমোট করেন, সব মানুষের কাছে পৌঁছে দেন যেন মানুষ ন্যায় বিচার পায়। আর এই 6,500 ছেলে এবং মেয়ে যারা সীমাহীন কষ্ট করছেন, তারা সবাই আজকে যে ন্যায় বিচার পেয়েছে, এখানে আপনাদের অনেক বড় ভূমিকা আছে। সাংবাদিকরা যেটা এটাকে যেভাবে জাতীয় ইস্যুতে নিয়ে গেছেন, সেটা তো অবশ্যই আমাদের তো কাজ করেছে, এবং আমরা যারা এই মামলাটা করেছি তারা চ্যারিটেবল রেসপন্সিবিলিটি করেছি। এটা পেশাগত যে একটা টাকা নিয়ে ফি নিয়ে কেস করা, এই ব্যাপারটা সেরকম না। এই ব্যাপারটা ছিল মানবিক, একটা মিনিমাম নামমাত্র ফি নিয়ে গিয়ে আমরা এই মামলাটা করেছি। আপনাদের কাছে কিন্তু অনুরোধ যে এই ন্যায় বিচারে এই ধারাবাহিকতা যেন থাকে, আপনারা একটা কথা আমি বলতে চাই, আমরা সবাই জানি শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। যেহেতু আমরা এই মামলাটি মূলত পেশাদারিত্বের চেয়ে বরং তাদের চাকরি, তাদের মানবিক বিষয়টাকে বিবেচনা করে বিষয় করেছেন, আমরা প্রত্যাশা করব এই শিক্ষকরা যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা প্রকৃতপক্ষে মানুষ গড়ার কারিগর হবেন। বিশেষ করে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের যে নতুন স্বপ্ন, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, আমরা মনে করি আগামী দিনের প্রজন্মের মধ্যে এই স্পিরিটটা, আমাদের এই জাতীয়তাবোধ, আমাদের এই সত্তা, আমাদের নিষ্ঠা, আমাদের কর্মনিষ্ঠা এবং ন্যায়পরণতা সমস্ত বিষয়গুলো তাদের শিক্ষাদানের মাধ্যমে তরুণ পূর্ণবর্তী শিক্ষকদের মধ্যে থেকে প্রতিস্থাপিত করবেন, যেন আগামী দিনে আমরা একটা সুন্দর জাতি পাই। সবাইকে